আমাদের আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথির সাফল্যের চাবিকাঠি। হোমিওপ্যাথি চিকিৎসার সাফল্যের চাবিকাঠি। তা হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আমাদের কি কি কোয়ালিটি থাকা দরকার, অর্থাৎ একজন সাকসেসফুল হোমিওপ্যাথের কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, যে কোয়ালিফিকেশন থাকলে আমরা একজন ভালো হোমিওপ্যাথ হতে পারব। তাহলে ভালো হোমিওপ্যাথ হতে গেলে আমরা একটু পিছনের দিকে যাই। ভারতবর্ষের মধ্যে হোমিওপ্যাথিতে সবচেয়ে সাকসেসফুল এরিয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা। গোটা ভারতবর্ষের মধ্যে যত বড় বড় দিকপাল হোমিওপ্যাথ জন্মেছেন সবাই কলকাতার। তা কলকাতার যারা হোমিওপ্যাথ দিকপাল ছিলেন তাদের ইতিহাসগুলো আমরা একটু দেখি। জি.এন. কাঞ্জিলাল, জ্ঞান মজুমদার, এস.পি. দে, তারপরে হচ্ছে আপনার মহেন্দ্রলাল সরকার। তা এদের ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাই all are converted from allopath. হোমিওপ্যাথি ইতিহাসে আমরা দেখেছি সারা পৃথিবীতে যত বড় বড় হোমিওপ্যাথ ছিল all are converted from allopath। আমরা নাম করে বলতে পারি হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান, তিনি নিজে অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন। জেমস টাইলার কেন্ট, তিনি একজন হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন। তারপরে কনস্ট্যান্ট হেরিং একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন। তাহলে হোমিওপ্যাথির ইতিহাসে দেখা যাচ্ছে যে যারা হোমিওপ্যাথিতে সাকসেসফুল বা দিকপাল তারা অল আর কনভার্টেড ফ্রম অ্যালোপ্যাথ। তা কেন এটা হয়? তাহলে ভালো হোমিওপ্যাথ হতে গেলে আমাদের কয়েকটা জ্ঞান থাকা দরকার। এক নম্বর জ্ঞান হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান। রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর কি? ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ওষুধ সম্বন্ধে জ্ঞান। আর কি? ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান। তাহলে ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, আর ওষুধের সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানগুলো আমরা কোথায় পাব? রোগ সম্বন্ধে জ্ঞান পেতে গেলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়াশোনা করতে হবে। যদিও আমাদের এই কোর্সের মধ্যে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনটা রাখিনি, কারণ প্র্যাকটিস অফ মেডিসিনটা একটা ভার্স বিষয়, বিশাল ব্যাপার। তা সেজন্য আমরা প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের কোর্সের মধ্যে না রাখলেও আমাদের আলোচনার সময় আমরা প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে কিছু কিছু আলোচনা বা একটা জেনারেল নলেজ দেব। প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা কি জানতে পারি? প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা জানতে পারি রোগের বিবরণ, ডেফিনেশন। আর কি? ইটিওলজি, রোগের কারণ, কি জন্য রোগটা হয়, তার ভাইরাস থেকে হয় না ব্যাকটেরিয়া থেকে হয়, কিসের থেকে উৎপন্ন হয়, সেই জ্ঞান আমরা পাই। আর কি? সাইন্স অ্যান্ড সিমটমস অফ দ্য ডিজিজ, রোগের লক্ষণ। আমরা টাইফয়েড না ম্যালেরিয়া কি করে বুঝবো? তাহলে রোগ লক্ষণ দেখে। সেটা আমরা, সেই জ্ঞানটা আমরা কোথায় পাবো? প্র্যাকটিস অফ মেডিসিনে। আর কি আমাদের জানতে হবে?
প্যাথোলজি। প্যাথোলজি হচ্ছে মরবাইড ফিজিওলজিকে আমরা প্যাথোলজি বলি, অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য ফিজিওলজি। ফিজিওলজির অ্যাবনর্মাল কন্ডিশনকে আমরা প্যাথোলজি বলি। আর কি সেই সঙ্গে ট্রিটমেন্ট। এবার ট্রিটমেন্টের সময় আমরা হোমিওপ্যাথি ওষুধ দেব। আচ্ছা, তাহলে রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে গেলে, মানে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, যেটা আমাদের কোর্সের মধ্যে নেই। অ্যানাটমি কাকে বলে? অ্যানাটমি হচ্ছে হিউম্যান বডির যে স্ট্রাকচার, অর্থাৎ বোন, মাসেল, এগুলো সম্বন্ধে যে বর্ণনা থাকে তাকে বলা হয় অ্যানাটমি। আর ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য হিউম্যান বিইংস। হিউম্যান বিইংসের নর্মাল যে ফাংশন, সেই ফাংশনগুলো যে পুস্তকে আলোচনা হয় তাকে বলা হয় ফিজিওলজি। তাহলে আমরা রোগ সম্বন্ধে জ্ঞান পেতে গেলে আমাদের তাহলে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, প্যাথোলজি জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। এগুলোকে বাইপাস করে আমরা কিন্তু আমাদের কোর্সটা শুরু করেছি। এবার বাকি থাকলো কি? ওষুধ সম্বন্ধে জ্ঞান। আমরা কোন ওষুধ ব্যবহার করব? আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব। তাহলে ওষুধ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কি পড়তে হবে? আমাদের ম্যাটেরিয়া মেডিকা পড়তে হবে। এবার ম্যাটেরিয়া মেডিকা পড়ে আমরা ওষুধ সম্বন্ধে জ্ঞান অর্জন করব। আর কি আমাদের কোন জ্ঞান দরকার? ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান। ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের জানতে হবে ফার্মেসি আর অর্গান অফ মেডিসিন, ক্রনিক ডিজিজ অ্যান্ড হোমিওফিলসফি। তাহলে এগুলো অবশ্য আমরা আমাদের কোর্সের মধ্যে রয়েছে। আমাদের কোর্সের মধ্যে ফার্মেসিও আছে, আমাদের কোর্সের মধ্যে অর্গান অফ মেডিসিন আছে, আমাদের কোর্সের মধ্যে ক্রনিক ডিজিজ আছে। তাহলে এইবার হচ্ছে এই জ্ঞান অর্জন করার পরে আর একটা মারাত্মক জিনিস যেটা আছে সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার সাফল্যের, সেটা হচ্ছে মূল চাবিকাঠি। মূল চাবিকাঠি কি? হাউ টেক দ্য কেস। অ্যালোপ্যাথি চিকিৎসাটা কি করেন? অ্যালোপ্যাথি চিকিৎসাটা নাক দেখেন, কান দেখেন, স্টেথোস্কোপ দিয়ে একটু বুক দেখলেন, দেখে তারা কিছু ইনভেস্টিগেশনের জন্য দিলেন, সেই রিপোর্ট দেখে তারা ওষুধ নির্বাচন করে। তা আমাদের কিন্তু সেইভাবে করলে হবে না, আমাদের সেই সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। প্যাথোলজি সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার, ফিজিওলজি সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার, অ্যানাটমি সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার। কিন্তু আমরা ওষুধ সিলেকশন করব টোটালিটি অফ সিমটমের মানে বেসিসে। টোটালিটি অফ সিমটমের বেসিসে আমরা ওষুধ নির্বাচন করব। তাই এই টোটালিটি অফ সিমটমস আমরা কিভাবে পাব? আমাদের তাহলে ধৈর্য ধরে কেস টেকিং করতে হবে। হাউ টেক দ্য কেস, কিভাবে আমরা কেস টেকিং করব? আজকে আমরা কেস টেকিং এর একটা কৌশল আছে, সেই কৌশলটা নিয়ে এবং কেন এগুলো আমরা করব তার ব্যাখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে কেস টেকিং এর সময় আমরা কি করব? আমরা রোগীর নাম লিখব, রোগীর নামের পরে তার বয়স লিখব,
তাহলে বয়স কেন লিখবো আমরা? বয়সটা লিখব যে তার বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন রকম রোগ হয়। বাচ্চাদের একরকম রোগ হয়, মানে যারা দুধ খায় যে সমস্ত বাচ্চারা, তাদের এক ধরনের রোগ হয়, তরুণদের একরকম রোগ হয়, যুবাদের একরকম রোগ হয়, মহিলাদের একরকম রোগ হয়, বৃদ্ধদের একরকম রোগ হয়, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম রোগ হয়। তাহলে সেই জন্য আমরা তার বয়সটা লিখব। বয়স লেখার পাশাপাশি আমরা তার সেক্স লিখব। সেক্স, পুরুষ না মহিলা। পুরুষ ও মহিলা কেন লিখব না, পুরুষ ও মহিলা লিখব এই জন্য যে পুরুষদের এক ধরনের রোগ হয়, মহিলাদের এক ধরনের রোগ হয়। যে রোগটা, কিছু কিছু রোগ আছে সেটা মহিলাদের, শুধু মহিলাদেরই হয়, পুরুষদের হয় না। আবার কিছু কিছু রোগ আছে সেগুলো শুধু পুরুষদেরই হয়, মহিলাদের হয় না। তা সেই জন্য আমরা সেক্সটা লিখব। আর কি লিখব? আর একটা লিখব আমরা রিলিজিয়ান। রিলিজিয়ান কেন লিখব? আমরা জাত, মানে হিন্দু না মুসলমান না খ্রিস্টান কি জন্য লিখব না, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি লিখব এই জন্য যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যাখাদ্যের প্রভেদ আছে। হিন্দুরা যে জিনিসটা খায় সেটা মুসলিমরা খায় না, মুসলিমরা কিছু খাবার খাদ্য আছে যেটা মুসলিমরা খায়, হিন্দুরা খায় না। আমি নাম করেই বলছি, হিন্দুরা গরুর মাংস খায় না, আবার মুসলমানরা শুয়োরের মাংস খায় না। তাহলে এই রিলিজিয়ানের উপরেও কিন্তু খাদ্য নির্ভর করে। সেই জন্য রিলিজিয়ানটা আমাদের লিখতে হবে। রিলিজিয়ান লিখতে হবে, পাশাপাশি আমরা কেস টেকিংয়ের সময় অকুপেশনটা লিখব, পেশাটা লিখব। কেন পেশা লিখব? পেশা লিখলে আমরা জানতে পারবো সে কি ধরনের পেশার সঙ্গে যুক্ত। এমন কিছু পেশা আছে যেটা জেনারেল ডিউটি থাকে, অর্থাৎ অফিস টাইমে কেউ যদি অফিসে চাকরি করে, কেউ যদি শিক্ষকতা করে, অধ্যাপনা করে, তার এক ধরনের মোড অফ মানে জব। আবার যিনি শিফটিং ডিউটি করেন তার আরেক ধরনের জব, নাইট ডিউটি করেন তার এক ধরনের জব। আবার কেউ যদি অন্য কিছু পেশার সঙ্গে যুক্ত, যেমন কাল্টিভেশনের সঙ্গে যুক্ত, কেউ হয়তো কোনো কারখানার শ্রমিক, কেউ হয়তো পাথর থেকে পাথর ভেঙে কাজ করে, কেউ হয়তো সিমেন্ট তৈরি করে কাজ করে। সেই জন্য আমাদের প্রফেশনের উপরে কিছু কিছু রোগও নির্ভর করে। প্রফেশনের উপরে কিছু রোগ, যেমন ধরুন যারা সিমেন্টের কারখানায় চাকরি করে বা কাজ করে, তাদের মধ্যে একটা রোগের প্রবণতা দেখা যায়। তার লাঞ্চে ওই সিমেন্টের পাউডার হয়ে নাকের মধ্যে গিয়ে তার লাঞ্চ জমাট বেঁধে যায়। তা জবের উপরেও অনেক রোগ নির্ভর করে। সেই জন্য তার মোড অফ প্রফেশন, মোড অফ জব আমাদের নোট ডাউন করতে হবে। আর কি? আর হচ্ছে তার অ্যাড্রেসটা আমরা নোট ডাউন করব। অ্যাড্রেস নোট ডাউন করলে হবে কি, যে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবার আসা যাক, আমরা যে রোগ যন্ত্রণা নিয়ে আমার কাছে এসছেন রোগী, তার রোগ বিবরণটা আমাদের লিখতে হবে। রোগ বিবরণে আমরা কি লিখব? আমরা রোগ বিবরণে প্রেজেন্ট যে কমপ্লেন্ট নিয়ে এসছে, সেই প্রেজেন্ট কমপ্লেন্টটা নিয়ে আমরা টোটাল বিস্তারিতভাবে লিখব।
প্রেজেন্ট কমপ্লেনের বর্তমান উপসর্গের তার কিভাবে কি অসুবিধা হয়, কখন বৃদ্ধি হয়, কখন আরাম বোধ করে, কি করলে আরাম বোধ করে, কি করলে রোগ যন্ত্রণা বেড়ে যায়, উত্তাপে তার রোগ যন্ত্রণা বাড়ে না ঠান্ডায় তার রোগ যন্ত্রণা বাড়ে, উত্তাপে তার রোগ যন্ত্রণা কমে না ঠান্ডায় তার রোগ যন্ত্রণা কমে। এভাবে মডালিটি অর্থাৎ হ্রাস বৃদ্ধি সহ তার সমস্ত রোগ বিবরণ আমরা নোট ডাউন করব। তারপরে কি করব আমরা, তারপরে যে নোট ডাউনটা করব সেটা হচ্ছে তার পাস্ট হিস্ট্রি, তার আগে কি কি রোগ হয়েছিল, তার ছোটবেলা থেকে এ পর্যন্ত কি কি রোগ হয়েছিল, এবং সে রোগেরও আপনার মডালিটিটা আমাদের লিখতে হবে। মডালিটি অর্থাৎ কিসে বাড়তো, কিসে কমতো, কি করলে বাড়তো, কখন বাড়তো, কোন সিজনে বাড়তো, কোন সিজনে কম থাকতো, এই ডিটেলস মডালিটিটা আমাদের লিখতে হবে। আচ্ছা, মডালিটির সাথে সাথে তার আনুষঙ্গিক সমস্ত ঘটনা পরপর ধাপে ধাপে কি কি যত রকম অসুখ ছিল সব কিছু তার লিখতে হবে। নেক্সট হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কি লিখব? ফ্যামিলি হিস্ট্রিতে দুটো সাইট তার ইতিহাস বিবরণটা আমরা লিখব। একটা হচ্ছে প্যাটার্নাল সাইড, একটা হচ্ছে ম্যাটার্নাল সাইড। প্যাটার্নাল সাইডে হচ্ছে বাবা, কাকা, জ্যাঠা, পিসি, ঠাকুরদাদা, ঠাকুরমা, এদের কোনো ক্রনিক ডিজিজ ছিল কিনা সেই ডিটেলস আমাদের কেস হিস্ট্রিটা নিতে হবে। আর ম্যাটার্নাল সাইডে নিতে হবে মা থেকে আরম্ভ করে মাসি পর্যন্ত, মামা, দিদিমা, দাদু, এদের হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে। কেন নেব আমরা এই প্যাটার্নাল আর ম্যাটার্নাল সাইডের হিস্ট্রিগুলো নিলে তার যে কোন মায়াজম তার বংশে, তার দেহে কোন মায়াজম রোল করছে সেই মায়াজমের সন্ধানটা আমরা পাব। অর্থাৎ আমরা মায়াজমের ক্রনিক কেসের ক্ষেত্রে আমাদের মায়াজমটা যদি আমরা অনুসন্ধান করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রিটাও ডিটেলস নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রিটা ডিটেলস নিলে আমরা মায়াজমের সন্ধানটা পাব। এবার হচ্ছে আমরা রুগীর কি নেব? আমরা রুগীর নেব স্লিপ, কেমন ঘুম, তার ঘুমটা কেমন, ফার্স্ট নাইটে সে ঘুমায় না লাস্ট নাইটে ঘুমায়, তার ঘুমের বিস্তারিত বিবরণটা আমরা লিখব। বিস্তারিত ঘুমের সঙ্গে আমাদের মেডিসিনের আপনার কম্পারেটিভ মেডিকেল পড়ার সময় দেখেছি যে ঘুম একটা বিশাল রোল করে। আর ঘুমের সঙ্গে একটা মারাত্মক বিষয় রয়েছে, সেটার উপর আমরা বেশি গুরুত্ব দেব। আমরা শুধু সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। আমরা স্বপ্নের উপরে বেশি জোর দেব। স্বপ্নের মধ্যে এমন কিছু আনকমন পিকুলার লক্ষণ আমরা পাই, স্বপ্নের মধ্যে, যেটা একটা সিমটমের বেস করে আমরা ওষুধ দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। সেই জন্য স্বপ্ন বিশ্লেষণটা আমাদের করতে হবে। আমাদের মেডিকেল স্বপ্নের একটা রোল আছে। এবার আসা যাক মহিলাদের একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। সেই মেনস্ট্রুয়েশন আমরা আগেও বলেছিলাম যে
নর্মাল মেনস্ট্রুয়েশন কীরকম হবে? নর্মাল মেনস্ট্রুয়েশন হবে 28 দিন অন্তর অন্তর, এবং থাকবে কয়দিন? 3 থেকে 5 দিন। এবার আমরা দেখেছি যে অধিকাংশ মহিলার মধ্যে এই নর্মাল ভাবটা থাকে না, অ্যাবনর্মালিটিটা বেশি থাকে। আমরা বেশি অ্যাবনর্মালিটি দেখতে পাই। যেমন ধরুন 15 দিন অন্তর অন্তর কারো হয়, এমনকি 10 দিন অন্তর অন্তর হয়, অনেক দিন ধরে থাকে। আবার 20 দিন 25 দিন অন্তর অন্তর হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখেছি যে আমরা 30 দিন, 40 দিন, 50 দিন, 60 দিন, এমনকি 90 দিন অন্তর অন্তর হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাবনর্মালিটি। আচ্ছা, আর কি? আমরা ফ্লোটা বিভিন্ন রকম ফ্লো হয়। স্ক্যান্টি ফ্লো হয়, প্রফিউজ ফ্লো হয়, ডার্ক ফ্লো হয়, ব্রাইট রেড ফ্লো হয়, বিভিন্ন কালারের হয়, বিভিন্ন রঙের হয়। কারো পেল কালার হয়, একর জলের মতো হয়। আচ্ছা, কারো কারো দুর্গন্ধ হয়, অফেন্সিভ স্মেল হয়। কারো কারো পিরিয়ডের সময় হেজে যায়, অর্থাৎ ঘা ঘা মতো হয়। কারো রংটা মানে ব্লাডের রং, জমাট বাঁধা মাংসের টুকরোর মতো দলা দলা হয়। বিভিন্ন রকম সেই টোটাল বিবরণটা আমরা নোট ডাউন করব, এবং আমাদের ম্যাটেরিয়াল মেডিকা পড়তে গিয়ে, মেনস্ট্রুয়েশন চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়েশনের সিমটমস আমরা পাই। নেক্সট হচ্ছে মেয়েদের আর একটা ডিজিজ হয়, সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, যাকে আমরা গোদা বাংলায় বলি সাদা স্রাব। এই সাদা স্রাবটাও আমাদের জানতে হবে কখন হয়। কারো কারো মেনস্ট্রুয়েশন আগে হয়, কারো মেনস্ট্রুয়েশন পরে হয়, কারো সব সময় হয়, কারো প্রফিউজ হয়, কারো স্ক্যান্টি হয়, কারো থিক হয়, কারো ওয়াটারি কালার হয়। এবং সেগুলো আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে। বিভিন্ন রঙের হয়, ঘিয়ে রঙের হয়, সাদা রঙের হয়, কপ কপ মতো হয়, লালা লালা মতো হয়, বিভিন্ন রকম হয়। সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। আর কি, আমরা কখনো কখনো দেখেছি এই হোয়াইট ডিসচার্জও অনেক সময় করসিভ হয়, অর্থাৎ হেজে যায়, ঘা হয়ে যায়। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই ঘা হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিশ্রী গন্ধ হয়, দুর্গন্ধ হয়, মাছের আষ্টের মতো গন্ধ হয়, বিভিন্ন রকম গন্ধ হয়। সেই গন্ধগুলো কেমন সেটা আমাদের নোট ডাউন করতে হবে। আর একটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট সিমটমস, যেটাকে আমরা বারবার বলি আনকমন পিকুলার সিমটমস, সেখানে মেনস্ট্রুয়েশন এবং লিকুরিয়া দুটোর মধ্যে দেখা যায়। যদি কারো কাপড়ের দাগ লাগে, সেটা সাবান দিয়ে ধুয়েও উঠে না। এটা একটা আনকমন লক্ষণ। কোনো কোনো মহিলার ক্ষেত্রে আমরা এই জিনিস পেয়ে থাকি, সেখানে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। মেন্টাল সিমটম, মানসিক লক্ষণ। মানসিক লক্ষণের মধ্যে আমরা মানে রুগীর কাছ থেকে জানব, সেটা হচ্ছে রুগী শান্তশিষ্ট না রাগী। রুগী তার যাবতীয় মানসিক লক্ষণগুলো আমরা লিখব। রুগী হতাশ, প্রেমে ব্যর্থতা ছিল, কিংবা তার মৃত্যু ভয় আছে, তার হিংসা ভাব কেমন, এবং তার উদ্বেগ আছে কিনা, এই সমস্ত
বিভিন্ন ধরনের যে মানসিক লক্ষণগুলো থাকে সেগুলো আমরা নোট ডাউন করব। এবার মানসিক লক্ষণ সংগ্রহ করার সময় অনেক সময় আমরা সঠিক জিনিসটা পাবো না। কারণ আপনি যদি কোনো রুগীকে জিজ্ঞেস করেন যে আপনি কি হিংসুটে, রুগী নিশ্চয়ই বলবে না যে হ্যাঁ আমি হিংসুটে। আপনাকে সেটা অন্যভাবে সংগ্রহ করতে হবে, হয় তার আত্মীয় স্বজনের কাছ থেকে বা পারিপার্শ্বিক বন্ধু বান্ধবের কাছ থেকে সংগ্রহ করতে হবে, আর নিজে তার কথাবার্তার মধ্যে খানিকটা আইডিয়া করে নিতে হবে। রুগীকে যদি বলেন আপনি কি রাগী, রুগী নিশ্চয়ই বলবে না যে আমি প্রচণ্ড রাগী। তাহলে তার পার্শ্ববর্তী লোকের কাছ থেকে জানতে হবে যে তার মেন্টালিটিটা কেমন। এবার হচ্ছে আমাদের নিজস্ব কিছু অবজারভেশন রাখতে হবে, নিজস্ব কিছু অবজারভেশন রাখতে হবে। সেটা চিকিৎসকের মানে অভিজ্ঞতার উপরে নির্ভর করে। সেই অবজারভেশন এর মধ্যে দিয়ে সে বিভিন্ন রকম লক্ষণ সংগ্রহ করতে পারবে। এবার আসা যাক আমাদের অর্গান, শরীরের মাথার মানে মাথা থেকে বা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গান সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, প্রতিটা অর্গান ওয়াইজ আমাদের তার কেস হিস্ট্রিটা নিতে হবে। এবার আসা যাক তার ইউরিনটা কেমন। আমরা আগে আলোচনা করলাম যে মেনস্ট্রুয়েশন অ্যান্ড লিকোরিয়া। তা মেনস্ট্রুয়েশন আর লিকোরিয়া শুধুমাত্র পুরুষেরই থাকে, এই সরি ভুল বললাম, তা মহিলাদের হয়। তা মেনস্ট্রুয়েশন আর লিকোরিয়া শুধুমাত্র মহিলাদের হয়, কিন্তু এমন কিছু রোগ আছে যেটা পুরুষ মহিলা উভয়ের হয়, যেমন ইউরিনেশন, স্টুল। তা স্টুল আর ইউরিনেশন এগুলো কিন্তু পুরুষেরও হয় মহিলারা হয়। তাহলে আমরা স্টুলের ক্ষেত্রে কি করব? স্টুলের ক্ষেত্রে আমরা 4টে অবজারভেশন রাখবো। একটা হচ্ছে স্টুলের পরিমাণ, স্টুলের মানে কতবার সে পায়খানায় যায়, তার রং কেমন, গন্ধ কেমন, রং, গন্ধ, পরিমাণ এবং কতবার যায়। তাহলে স্টুলের এটা আমরা লিখব। আর কি আমরা ইউরিনের ক্ষেত্রে ইউরিনের মানে কতবার যায়, কতক্ষণ অন্তর অন্তর যায়, ঘন ঘন যায় না দীর্ঘক্ষণ পরে যায়, একবারে অনেকটা পরিমাণে প্রস্রাব করে না অল্প প্রস্রাব করে, তার প্রস্রাব করার সময় জ্বালা হয়। এবার জ্বালা হলে প্রস্রাব করার আগে জ্বালা হয় না প্রস্রাব করার সময় হয় না প্রস্রাব করার পরে হয়, এগুলো আমাদের স্পেসিফিকই জানতে হবে। আমাদের এগুলো জানতে হবে এবং লিখতেও হবে। নেক্সট হচ্ছে আমাদের ব্রেদিং, শ্বাস প্রশ্বাস কেমন। শ্বাস প্রশ্বাসে মানে শ্বাস নেওয়ার সময় কষ্ট হয় না ছাড়ার সময় কষ্ট হয়, এগুলো আমাদের ডিটেলস জানতে হবে বা সংগ্রহ করতে হবে। ব্যাক, পিঠে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা কি এক জায়গায় থাকে না নড়ে চড়ে বেড়ায়, এই অর্গান ওয়াইজ আমাদের এই সমস্যাগুলো সংগ্রহ করতে হবে। কাশি কেমন, শুষ্ক কাশি, কফ বেরোয়, কফটা বেরোলে কেমন কফ, মানে তরল না ঘন, তার রং কেমন, এবং সেটা জিভে লাগলে কোনো টেস্ট লাগে কিনা, কারো কারো নোনতা লাগে, কারো টক লাগে, কারো তেতো লাগে, তাহলে সে টেস্টটা আমাদের জানতে হবে। এক্সট্রিমিটিস,
দেহের অঙ্গ প্রত্যঙ্গ আর কি, সেগুলো অসার আছে কিনা, তার কোনো রকম শক্ত ভাব আছে কিনা কিংবা নরম ভাব আছে কিনা, দেহের কোথাও অ্যাবনর্মাল গ্রোথ আছে কিনা, অর্থাৎ অ্যাবনর্মাল গ্রোথ বলতে টিউমার, আঁচিল বা অন্য কিছু এই ধরনের জিনিসগুলো তার দেহের অ্যাবনর্মাল কোনো গ্রোথ আছে কিনা। নেক্সট হচ্ছে সোয়েট বা পার্সপিরেশন, ঘাম কেমন, ঘাম পার্টিকুলারলি কোন অংশে বেশি হয়। কারো কারো দেখা যায় মাথায় বেশি ঘাম হয়, কারো কপালে বেশি ঘাম হয়, কারো পায়ের তলায় ঘাম হয়, কারো বুকে হয়, কারো পিঠে হয়, কারো সারা শরীরে হয়। এই পার্টিকুলারলি এই ঘাম সম্বন্ধে আপনাদের বিস্তারিত লিখতে হবে, এবং ঘামের গন্ধ আছে কিনা, কেমন গন্ধ, টক গন্ধ না পচা গন্ধ না অন্যরকম অফেন্সিভ স্মেল, ডিটেলস লিখতে হবে। আর কি আমাদের ঘামটা পাতলা না ঘন, আঠালো না জলের মতো, জামা কাপড়ে কোনো দাগ থাকে, সেই দাগ থাকলে সেটা কেমন, সাদা দাগ, চুনের মতো দাগ না হলুদ রঙে হয়ে যায়, এই ডিটেলস আমাদের নোট ডাউন করতে হবে। ঘামের মানে বিভিন্ন রকম ব্যাপার আছে, অদ্ভুত, আমরা কিছু অদ্ভুত লক্ষণও পাই। যেমন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তার বাঁ দিকটা ঘাম হয় টোটাল বডির একদম মাঝামাঝি করে ভাগ করে, বাঁ দিকটা ঘাম হয়, ডান দিকটা একেবারেই ঘাম থাকে না, শুষ্ক। তাহলে এইগুলো হচ্ছে আনকমন পিকুলার সিমটমস। এই আনকমন পিকুলার সিমটমসে আমাদের কিন্তু মেডিসিন সিলেকশনে সহায়ক হয়ে ওঠে। আমাদের এই এরকম আনকমন পিকুলার সিমটমস পেলে আমরা বহু জটিল রোগী সুস্থ করতে পারব, এবং সেই সিলেকশনটা কখনোই ব্যর্থ হবে না। সেই জন্য ঘামটাও আমাদের গুরুত্ব সহকারে আমাদের নোট ডাউন করতে হবে। এবার হচ্ছে ফিভারে চিলি, হট, এটা বিস্তারিত লিখতে হবে। অনেকে শীত করে জ্বর আসে, কারো আবার শীত ছাড়া জ্বর হয়। এই জ্বরের সময় কারো জল পিপাসা থাকে, প্রচুর পরিমাণে জল পিপাসা থাকে, কারো একেবারেই জল পিপাসা থাকে না। তাহলে এই ফিভার বা জ্বর আমাদের ডিটেলস লিখতে হবে। এছাড়া আমাদের জেনারেল যে সিমটমসগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। আর হচ্ছে পেশেন্টের হ্যাবিটস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাবিটস মানে হ্যাবিট বলতে মানে আমি অন্যভাবে বলছি না, হ্যাবিট বলতে আমি নেশার কথা বলছি। বিভিন্ন রকম নেশা আছে মানুষের, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ ধূমপান করে, কেউ চরস খায়, কেউ হুইস্কি খায়, কেউ ব্রান্ডি খায়। তা এই ধরনের বিভিন্ন রকম নেশা টেশা যেগুলো আছে সেই সম্বন্ধেও আমাদের লিখতে হবে, এবং এই নেশার মধ্যেও আমরা কিছু পিকুলার সিমটমস পাবো যদি ঠিক করে আমরা কেস হিস্ট্রি নিই। মাথার চুল পড়ে যায় না, মাথার চুলের রং কেমন, ধূসর না সাদা, হ্যাঁ, মাথা খুশকি আছে কিনা, মাথা উকুন আছে কিনা, এই সমস্ত ডিটেলস আমাদের হিস্ট্রিটা জানতে হবে। ভার্টিগো বলতে
অনেকে মাথা ঘোরে। এই মাথা ঘোরার অনেক রকম ক্যারেক্টার থাকে। কারো শুয়ে থাকলে মাথা ঘোরে, আবার কারো শুয়ে থাকলে মাথা ঘোরা কম থাকে। কেউ বসে থাকলে মাথা ঘোরে, কেউ বসে থাকলে মাথা ঘোরা কম থাকে। কেউ উঠে বসতে গেলে মাথা ঘোরে, কারো হাঁটাচলা করতে গেলে মাথা ঘোরে। এই ভার্টিগো আমাদের এইভাবে স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে আমাদের নোট ডাউন করতে হবে। হিয়ারিং, হিয়ারিং সম্বন্ধে কেউ কানে কম শোনে, কানে সাই সাই করে আওয়াজ হয়, বিভিন্ন রকম আওয়াজ হয়। এই ডিটেলস কেস হিস্ট্রি নেওয়ার সময় আমরা অনেক রকম অদ্ভুত অদ্ভুত লক্ষণ পাবো হিয়ারিংয়ের ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে ইয়ারে কানে কারো কানের পর্দা ফুটো থাকে, কারো কানে মানে জল পড়ে, কারো ঘন পুঁজের মতো জল পড়ে, কারো পাতলা জল পড়ে, এবং সেই ডিসচার্জগুলো আমাদের রং, গন্ধ, কোয়ালিটি, কোয়ান্টিটি, ওডর, অর্থাৎ কেমন পরিমাণে, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, পরিমাণ কেমন, ওডর কেমন, গন্ধ কেমন, সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। মাউথে গিয়ে আমরা কিছু লক্ষণ পাই বিভিন্ন রকম। মাউথে জিভে অনেকে ঘা থাকে, জিভ কিন্তু আপনার অনেক ওষুধ সিলেকশন করে দেয়। কারো জিভ ফ্ল্যাটি, ইমপ্রেশন অফ টিথ, দাঁতের দাগ থাকে, কারো সাদা কোটেড থাকে, হ্যাঁ, কারো জিহ্বা মানে সাদা প্রলেপ থাকে, কারো মানে জিভে ঘা থাকে। এই মাউথের মধ্যে আমরা অনেক কিছু পাবো। সেই সঙ্গে মাউথে আছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমরা বিভিন্ন রকম টেস্ট পাবো, টেস্ট ডিসঅর্ডার। দেখবেন আপনাদের ম্যাথমেটিকায় টেস্ট ডিসঅর্ডার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখব কারো স্বাদ তেতো লাগে, কারো নোনতা লাগে, কারো টক লাগে, কারো মিষ্টি লাগে। অনেকে বলে ডাক্তার আমি যা খাই তাই মিষ্টি লাগে, আবার অনেকে বলে ডাক্তার আমি যা খাই তাই তেতো লাগে, আবার কেউ কেউ বলে আমি যা খাই সবই টক লাগে। তাহলে সেই টেস্ট ডিসঅর্ডারও কিন্তু আমরা জিহ্বার মধ্যে পাব। থ্রোটে গলার ভিতর, গলার বাইরে নানা রকম সিমটমস থাকে। তো সেই সমস্ত আমাদের টোটাল অবজারভেশন করে নোট ডাউন করতে হবে। অ্যাবডোমেন, পেটে বিভিন্ন রকম বিষয় থাকে। পেট ফাঁক করে, পেট ফুলে থাকে, পেট ভারী ভারী বোধ হয়। এই পেট সম্বন্ধে আমরা ডিটেলস অবজারভেশন করে নোট ডাউন করব। আরেকটা বিষয় হচ্ছে রোগের হ্রাস বৃদ্ধি কখন হয়, কোন ওয়েদারে। কারো শীতকালে বৃদ্ধি হয়, কারো গরমকালে বৃদ্ধি হয়, কারো বর্ষাকালে বৃদ্ধি হয়। আবার কেউ শীতকালে ভালো থাকে, কেউ গরমকালে ভালো থাকে, গ্রীষ্মে ভালো থাকে, কেউ বর্ষায় ভালো থাকে, বিভিন্ন সিজনে অনেকে ভালো থাকে। তবে কোন সিজনে সে ভালো থাকে আর কোন সিজনে তার কষ্ট হয়, সেটা আমাদের সেই লক্ষণগুলো আমাদের সংগ্রহ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে খাদ্য। আমরা সবাই কিন্তু এক ধরনের খাদ্য পছন্দ করি না। ম্যান টু ম্যান খাদ্য মানে ভ্যারি করে, খাদ্যের চাহিদা
তার ডিজায়ার এন্ড অ্যাভারশন ভ্যারি করে। কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ মাংস খেতে ভালোবাসে, কেউ ডিম খেতে ভালোবাসে, কেউ দুধ খেতে ভালোবাসে। তাহলে সেখানেও কিন্তু আমরা আমাদের মেডিকার কিছু লক্ষণ পাবো। সেগুলো জন্য আমাদের কি করতে হবে, আমরা খাদ্যকে 3টে ক্যাটাগরি স্পেসিফিক গুরুত্ব দিয়ে আমরা 3টে ক্যাটাগরি লিখব। একটা হচ্ছে রুগীর কোন কোন খাদ্যের প্রবণতা বেশি পছন্দ করে, কোন কোন খাদ্য, এবং সেই কোন কোন খাদ্যের মধ্যে কিছু খাবার আছে যে সে খুবই পছন্দ করে। হ্যাঁ, দেখবেন অনেকে বলে যে আমি ডিম খেতে পছন্দ করি, একসঙ্গে 4-5টা ডিম খায়, এমন লোক আছে। আবার অনেকে দুধ খেতে পছন্দ করে, দুধ হলে ছেড়ে আর কোনো কথা নেই। কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ মাছ খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে। তাহলে অনেকে আমরা বাঁচার জন্য সব কিছুই খাই, কিন্তু পছন্দ গুরুত্ব সহকারে বেশি পছন্দ সেরকম কিন্তু কিছু প্রত্যেকটা মানুষের কিছু প্রিয় খাবার আছে। আবার কিছু কিছু মানুষের কিছু খাবার একেবারে অপছন্দ। যেমন আমি অনেক রুগী দেখেছি মাছের গন্ধ হলেই তার বমি আসে, আবার মাংস খেতে সে ভালোবাসে। সে যে নিরামিষ ভুজি সেটা কিন্তু নয়। তাহলে কিছু কিছু খাবার তার প্রবণতা থাকে, ডিজায়ার থাকে, আর কিছু কিছু খাবার আছে যার অ্যাভারশন থাকে, অপছন্দ থাকে। আর কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে সে সহ্য করতে পারে না। তা আমাদের এই 3টে ক্যাটাগরি খুব গুরুত্ব সহকারে নোট ডাউন করতে হবে, অর্থাৎ ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিসলাইক। একটা হচ্ছে তার পছন্দ, এবং পছন্দের মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ভাগ করতে হবে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড করে ভাগ করতে হবে। বলো ডাক্তারবাবু আমি মাছ, মাংস, ডিম 3টে পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, মাছ, মাংস, ডিম 3টে পছন্দ করেন, তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ কোনটা? যদি সেভাবে বলতে না পারে তাহলে আপনি একটু ঘুরিয়ে বলুন যে ধরুন আপনার একটা প্লেটের মধ্যে আমরা মাছ, মাংস, ডিম, দুধ এই 4টে জিনিস দিয়েছি। আপনাকে বলা হবে যে আপনি যে কোনো আপনার পছন্দ যে কোনো একটা জিনিস আপনি তুলবেন, তাহলে কোনটা তুলবেন? তাহলে যেটা সে বলবে সেটা তার সবচেয়ে বেশি পছন্দ। আর পছন্দের পাশাপাশি আমরা বেশি গুরুত্ব দেব অপছন্দ। কি কি খাবার তার অপছন্দ, এই অপছন্দের মধ্যে আবার বেশি গুরুত্ব দেব যেটা খেয়ে সে সহ্য করতে পারে না, সেই লক্ষণটার আমাদের কাছে গুরুত্ব বেশি। নেক্সট হচ্ছে আমাদের ফাইন্ডিংস। আমরা বলি হোমিওপ্যাথি দ্য পেশেন্ট নন ডিজিজ, টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা ওষুধ দিই। কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে হোমিওপ্যাথি ভারতবর্ষ কেন পৃথিবীর হোমিওপ্যাথির ইতিহাসে দেখা গেছে দোজ হু আর কনভার্টেড ফ্রম অ্যালোপ্যাথি দে আর দ্য বেস্ট ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর। তাহলে আমাদের সেই জন্য আমরা ভালো চিকিৎসা করতে গেলে আমাদের হোমিওপ্যাথির সাফল্যের চাবিকাঠি নির্ভর করবে কার উপরে? আমাদের প্রথম হচ্ছে সাফল্যের চাবিকাঠির জন্য প্রথম আমাদের যেটা দরকার, 3টে বিষয় আমাদের খুব জ্ঞান থাকা দরকার। একটা হচ্ছে ওষুধ সম্বন্ধে জ্ঞান, একটা হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান, আরেকটা হচ্ছে ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান। তাহলে এইগুলোর মধ্যে আমাদের যে আমরা লক্ষণগুলো সংগ্রহ করেছি সেখানে আমরা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, প্যাথোলজিক্যাল বা আদার্স ফাইন্ডিংসগুলো আমাদের কাছে দরকার হবে। সেই ফাইন্ডিংসগুলো কী আছে? সেই ফাইন্ডিংসগুলো হচ্ছে রক্ত পরীক্ষার রিপোর্ট, এক্স রে,
রেডিওলজিক্যাল রিপোর্ট, আর হচ্ছে ভ্যারাইটিস ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্যান রিপোর্ট। এই রিপোর্টগুলো আমাদের ইন্ডিকেট করে দেবে। আমরা হোমিওপ্যাথ ডাক্তার কিন্তু ওই ঠিক আছে শুধু সিমটম দেখে আমরা ওষুধ দেব এটা নয়, আমরা কিন্তু তার বিভিন্ন রকম ফাইন্ডিংসও দেখব। সেই ফাইন্ডিংসের উপরেও আমাদের কিন্তু ম্যাটেরিয়াল মেডিকাল অনেক লক্ষণ আছে। তাহলে আমরা আশা করি ভালো হোমিওপ্যাথ ডাক্তার হতে গেলে আমাদের এই বিষয়গুলোর উপরে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ও মনোযোগ দিয়ে আমাদের রোগ সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ঔষধ সম্বন্ধে জ্ঞান আমরা ম্যাটেরিয়াল মেডিকেল মধ্যে পাবো বিভিন্ন রকমভাবে। কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকেল নিয়ে আমরা ম্যাটেরিয়াল মেডিকেল বিভিন্ন নোট আমরা দিয়েছি, সেগুলো আমরা পড়ব। আর হচ্ছে ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে গেলে অর্গানন অফ মেডিসিন ফিলোসফি, এই সমস্ত হোমিওপ্যাথি ফিলোসফি এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। আমরা আশা করি আপনারা সবাই এটা গুরুত্ব সহকারে এই জ্ঞান অর্জনের জন্য যতটুকু পড়াশোনা করা দরকার, যতটুকু জ্ঞান অর্জন করা দরকার এটা করবেন। এই বলে আজকে আমাদের শুভরাত্রি জানিয়ে আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করছি।